Madam Mamta, we have no doubt about the ability of Mr. Diwan. He is one of the best senior counsel you have chosen. Yes, Let him with his assist us permission. on your behalf. With his permission, sir. Only one thing, sir. Your point we have well taken. Sir, it depends on some. পয়েন্ট মমতাদি বলেছেন এবং ওই ঐতিহাসিক মুহূর্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষ করে বলছেন সেফ বেঙ্গল সেফ ডেমোক্রেসি। 8টা থেকে টানা চলছে মমতা 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 বেরোলেন বাড়ি থেকে, মমতা হাঁটলেন, মমতা 1 নম্বর ঘরে গেলেন, মমতা পেছনের বেঞ্চিতে বসলেন, মমতা সামনে গেলেন, এবার মমতা বলছেন সারাদিন ধরে টিভি টিভি টিভি। আজ গোটা বাংলা মিডিয়া একটাই শোরগোল, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনকে চাপে ফেলে দিয়েছেন। কেউ বলছে গণতন্ত্র বাঁচানোর ঐতিহাসিক লড়াই, ইসির বিরুদ্ধে সাহসী মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, আদালতে আসলে কি বলা হয়েছে, কোর্ট কি বলেছে, আর সবচেয়ে বড় কথা, এটা কি আইনি জয় নাকি রাজনৈতিক বয়ান তৈরির চেষ্টা? আজ এই ভিডিওতে আমরা লাইন বাই লাইন বুঝব সুপ্রিম কোর্ট ঠিক কী ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী অভিযোগ তুলেছেন, ইসি কি জবাব দিল, আর আদালত আসলে কোন জায়গায় দাঁড়িয়ে, এবং বিজেপি নেতা সজল ঘোষ নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়াগুলোদের উদ্দেশ্যে কি যোগ্য জবাব দিলেন। আজকের মামলার কেন্দ্রবিন্দু হলো এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল। নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা ভুয়ো, মৃত, ডুপ্লিকেট নাম বাদ দিতে এই বিশেষ সংশোধন দরকার। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূলের অভিযোগ, এই এসআইআরের মাধ্যমে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় অভিযোগ, এই প্রক্রিয়া নাকি শুধু বাংলাকেই টার্গেট করা হচ্ছে। এই অভিযোগ নিয়ে একাধিক পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টে আজ শুনানি শুরু হয় দুপুর 1টা কিছু পরে। বেঞ্চে নেতৃত্ব দিচ্ছিলেন সিজিআই সূর্যকান্ত মিশ্র। এই শুনানির সবচেয়ে আলোচিত দিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আদালতে কথা বলার অনুমতি চান এবং কয়েক মিনিটের জন্য তাকে সেই অনুমতি দেওয়া হয়। সেই সময় তিনি বলেন, মাই লর্ড, আই হ্যাভ অনলি এ হাম্বেল রিকোয়েস্ট, সেভ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রকে বাঁচান। My lordship, with my humble regards, may I tell you, sir, Whatever they have pointed out, my and my opponent lawyers raised, that. sir, that is not correct. That is not correct, sir. Madam Mamta, we have no doubt about the ability of Mr. Diwan. He is one of the best senior counsel you have chosen. Yes, Let him with his assist us on your behalf. with his permission, sir. Only one thing, sir. Your point we have well taken. Sir, it depends on some district, Kindly some states, sir. give us the- We have suppose 44 district. We have 23 district. Now SDM is depends on the district wise. Now whatever we have the strength, we have included all. We are cooperating to them all. My Prepared to provide class to group. yes, we have given, sir. Whatever they ask, we have given. But they are telling All right, please. what I don't believe. I think we will be able to find out a practical solution. Very well. এখানেই থেকেই মিডিয়া হেডলাইন তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে কয়েকটি বড় অভিযোগ তোলেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, হোয়াই অনলি বেঙ্গল, হোয়াই নট আসাম। তার মানে, যদি ভোটার তালিকা সংশোধন এত জরুরি হয়, তাহলে শুধু পশ্চিমবঙ্গেই এত করা এসআইআর কেন? মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, শুধু বাংলাতেই মাইক্রো অবজারভার বসানো হয়েছে কেন, যা সাধারণত ব্যতিক্রম পরিস্থিতিতে করা হয়। তিনি বলেন, আমাদের পশ্চিমবঙ্গে নাকি এখন উৎসব চলছে, উৎসবের মরশুমে নোটিশ দেওয়া হচ্ছে, এতে প্রশাসনিক চাপ তৈরি হচ্ছে। সবচেয়ে সংবেদনশীল অভিযোগ তিনি করেন, প্রায় 100 জন বুথ লেভেল অফিসার নাকি এই প্রক্রিয়ার মধ্যে মারা গেছেন। মমতার দাবি, ইতিমধ্যে প্রায় 58 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, আর মাইক্রো অবজারভার আসার পর বাদ পড়ার সংখ্যা আরও বেড়েছে বলে। এই শুনানির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি বিষয় ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিভান বলেন, 29শে জানুয়ারির নির্দেশ অনুযায়ী ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের এই তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু অনেক জায়গায় তা করা হয়নি। উদাহরণ হিসেবে বলা হয়েছে, মালদা জেলার এক রাতের মধ্যে প্রায় 20,000 নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরিতে চলে যায়। অভিযোগ, ভোটারদের বলা হচ্ছে না ঠিক কোন কোন কারণে তাদের নাম বাদ পড়ছে। আর কিছু বাস্তব সমস্যা উঠে আসে, যেমন নামের বয়ান এক জায়গায় একটু আলাদা হলে
সেটাই ডিসক্রিপেন্সির ধরা হচ্ছে। এখানে সিজিআই সূর্যকান্ত মিশ্র একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, ট্যাগর ইজ ট্যাগর, নট ম্যাটার হাউ ইউ সিল্প দিস নেম। অর্থাৎ বানামের ভুলে নাগরিকত্ব বা ভোটার অধিকার কাটা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর পদবি না থাকায় তাদের নাম বাদ যাচ্ছে। তার মন্তব্য, জাস্টিস ইন ক্রাইং বিহাইন্ড ক্লোজ ডোরস। নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ ত্রিবেদী বলেন, রাজ্য সরকার পুরোপুরি অসহযোগিতা করছেন, তাই মাইক্রো অবজারভার বসাতে হয়েছে। তাই বক্তব্যের তীব্র বিরোধিতা করে মমতার আইনজীবী শ্যামা দিভান, তিনি আদালতের এই পর্যায়ের কোনো ফ্যাকচুরাল সিদ্ধান্ত দেয়নি। আদালতের এখন তারপর সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে, আদালতে একমাত্র লক্ষ্য, নো ইনোসেন্ট সিটিজেন শুড বি এক্সক্লুড। সিজিআই বলেন, সমস্যার সমাধান আছে, রাজ্য সরকার ও ইসিআই একসঙ্গে কাজ করলেই সেটা সম্ভব, এবং মনে করিয়ে দেন পশ্চিমবঙ্গ সরকার নিজের একটি রাইট পিটিশন দায়ের করিয়েছেন। এখন প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি মামলা জিতে গেলেন? না। কোর্ট কি এসআইআর বন্ধ করে দিল? না। কোর্ট কি ইসিকে দোষী বলেছে? না। যা হচ্ছে, আদালত কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগ নোট করেছে এবং ইসিকে জবাব দেওয়ার জন্য সময় দিয়েছে। পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি হবে। সুতরাং আজকের শুনানি ছিল রাজনৈতিকভাবে অন্তত তাৎপর্যপূর্ণ, কিন্তু আইনভাবে এখনও চলমান প্রক্রিয়া। মিডিয়া যেভাবে একের পর এক ঐতিহাসিক জয় বলে তুলে ধরেছে, বাস্তবটা ততটা সরল নয়। সে কথা বলবে আদালতের চূড়ান্ত নির্দেশ আর তার বাস্তব প্রয়োগ। আপনার কি মনে হয়, এটা কি সত্যি গণতন্ত্র রক্ষার লড়াই, নাকি 2026-এর আগে রাজনৈতিক বয়ান তৈরি করার আরেকটা অধ্যায়? এবং এই নিয়ে বিজেপি নেতা ঠিক কি বলেছিলেন দেখুন। বাঙালির একটা অংশ, বিশেষ করে তৃণমূলীরা খুব নাচছে যে দিদি কি খেললো। শুনুন, পাপ এমন করে খণ্ডাবে না। যারা তোমাকে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে আজকের দিনটাকে দেখে, দিদি কি খেললো, যেদিন ফাইল চুরি করেছিলে, যেদিন তুমি মোবাইল চুরি করেছিলে, এক শ্রেণীর সংবাদ মাধ্যম এটাই বোঝাতে চেয়েছিল যে মমতাদি তিনি অপ্রতিরোধ্য। আপনার এই কাজের জন্য কিছু চোর আপনাকে বাহবা দিতে পারে, যারা নিজেরা জেল খেটে এসছে, যারা জানে যে তারা আদালতে দাঁড়িয়ে তারাও কেউ সওয়াল করে কিছু করতে পারেনি, তারা আপনাকে আপনার জয়গান গাইতে পারে। কিন্তু প্রশ্ন করি, এর এফেক্ট রেজাল্ট ইলেকশনে কি করবে? ইলেকশনে তো এটা নিয়ে হবে না যে আপনি সুপ্রিম কোর্টে কি বলেছেন। আগে তো ফয়সালা হোক, জাজমেন্ট দিক। এমনিতেই দেখুন, আপনি মহিলা, তারপর 70-75 বছর বয়স, তারপর আবার আপনি মুখ্যমন্ত্রী, তো স্বাভাবিকভাবে কিছুটা সম্মান দিতে হয়। তারা তো সেট আপ বলতে পারিনি, তারা ঘুরিয়ে বলেছে আপনার উকিল ভালো বলতে পারে, আপনার উকিল ভালো, মানে বলেছে আপনি এবার থামুন, আপনার স্ট্রিট কর্নার শোনার জন্য সুপ্রিম কোর্টের সময় নয়। কিন্তু এমন বলছে কেউ যে ওনার বক্তব্যকে খারিজ করেনি, ওনার বক্তব্যকে গ্রহণ করেছে। আরে ওটা আমি গিয়ে বললে বক্তব্যটা গ্রহণ করতো, বক্তব্য গ্রহণ করাটাই তার কাজ, এবং পরের দিন সেই বক্তব্যকে খণ্ডানোর কাজ করবেন এসআইআর যারা চালাচ্ছেন, নির্বাচন কমিশনের লয়ার। এবার জাজেরা বিচার করবেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তখন না হয় কিছুটা নাচবেন, কিছুটা লাফাবেন, কিন্তু সব ইতিহাস থাকবে, কিচ্ছু মুছে যাবে না। একদিনের নাটক, হয়তো আরো 4 দিন কিছু খবরের কাগজ, কিছু টিভি যারা আপনার বিজ্ঞাপন পায় তারা আপনার প্রপাগান্ডা করবে, তাই বলে ওই সত্যগুলো মিথ্যে হয়ে যাবে না।